আসসালামু আলাইকুম। স্টেপশিয়ান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 50 এর ফিজিক্স অর্থাৎ ফিজিক্যাল অপটিক্স অধ্যায়টার সলভ ক্লাসটি শুরু করব। যারা এই পরীক্ষাটা দেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষাটা দিয়ে এসে তারপর এই সলভ ক্লাসটি দেখবেন, তা না হলে আপনার তেমন কোনো লাভ হবে না। ওকে, তাহলে আমরা আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করে দিই। 1 নম্বর প্রশ্ন পড়েন, কি বলছে? দৃশ্যমান আলোক বর্ণালীতে কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? আচ্ছা, আমরা মুখস্থ জানি, একটা সিরিজ জানি যে বেনিয়া সহ কলা। বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার হবে গিয়ে খ, লাল। 2 নং প্রশ্ন কি বলছে? নিচের কোনটি শূন্য মাধ্যমে 1/m/s² একক নির্দেশ করে? আচ্ছা, এই জিনিসটা কোন জায়গা থেকে দিল দেখেন। আপনি চিন্তা করেন, আমরা ম্যাক্সওয়েলের পদ্ধতিতে শূন্য মাধ্যমে আলোর বেগ বের করার একটা ফর্মুলা জানি, c = 1/√μ0ε0, যেখানে c মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, μ0ε0 এটা হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, এটা হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা। তাহলে এখান থেকে দেখেন আমাকে একক বের করতে হবে। তাহলে দেখেন আমরা জিনিসটাকে লিখতে পারি না, স্কোয়ার করেন প্রথমে, c² = 1/μ0ε0। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি μ0ε0 = 1/c²। এবার আপনি এই জিনিসটার একক যদি বসান তাহলে কি আসবে? 1/m/s², মানে এই মিটার/সেকেন্ড হচ্ছে গিয়ে বেগ, বেগের একক তার স্কোয়ার। তাহলে এটা কিসের একক পাবো? আমরা μ0ε0 একক পাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে খ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? একটি তাড়িৎ চুম্বক বিকিরণে তড়িৎ ক্ষেত্র E = 0.4 J ভেক্টর মেগা-ভোল্ট/মিটার এবং চৌম্বক ক্ষেত্র B = 1.6 I ভেক্টর মিলি টেসলা হলে বিকিরণের বেগ নিচের কোনটি? আচ্ছা, কোন একটা বিকিরণের বেগ অর্থাৎ আলোর বেগ, এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে তড়িৎ ক্ষেত্রের মান ডিভাইডেড বাই চৌম্বক ক্ষেত্রের মান। ওকে, তাহলে এখন খেয়াল করেন এখানে তড়িৎ ক্ষেত্রের মান কত দেওয়া আছে? 0.4 মেগা-ভোল্ট/মিটার। এখানে যে দ্বারা বোঝানো হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রটার কম্পন y অক্ষ বরাবর হচ্ছে, এখানে I দ্বারা বোঝানো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কম্পন x অক্ষ বরাবর হচ্ছে। তাহলে আমরা এখানে শুধু মানগুলো বসাইলে কি হবে দেখেন, উপরে হবে E এর মান কত? 0.4 মেগা-ভোল্ট/মিটার। মেগা মানে 10⁶। এটাকে চুম্বক ক্ষেত্রের মান দিয়ে ভাগ করবেন, কত সেটা? 1.6 মিলি টেসলা। মিলি মান দিয়ে কত? 10⁻³ তাহলে এবার ক্যালকুলেট করেন, 4/16 মানে কত হবে? 1/4, 1/4 মানে হচ্ছে গিয়ে 0.25। হ্যাঁ, তাহলে হবে 0.25 × 10⁹। এটা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারি না 2.5 × 10⁸ এত মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এখন দেখেন জে এবং আই আছে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে y অক্ষ বরাবর কম্পিত হচ্ছে, চৌম্বক ক্ষেত্র x অক্ষ বরাবর কম্পিত হচ্ছে। তাহলে c এর ডিরেকশন হবে z অক্ষ বরাবর, তাহলে সেখানে একক ভেক্টর বসাইতে হবে k। তা দেখেন সবগুলোতেই একক ভেক্টর k আছে, তাহলে আমার শুধু সংখ্যাটা দরকার। সংখ্যাটা কত? 2.5 × 10⁸, 2.5, গ নাম্বার অ্যান্সার। ওকে, 4 নম্বর প্রশ্ন কি বলছে? কোন ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে আলো এক প্রকার অনুপ্রস্থ তরঙ্গ? অ্যান্সারটা হবে গিয়ে খ, সমবর্তন। সমবর্তনের মাধ্যমে প্রমাণিত হয় আলো এক প্রকার অনুপ্রস্থ তরঙ্গ। কিভাবে? কারণ অনুদৈর্ঘ্য তরঙ্গের কখনো সমবর্তন হয় না। ব্যতিচার, অপবর্তন, প্রতিসরণ এগুলো হইলেও সমবর্তন কখনো সম্ভব হয় না অনুদৈর্ঘ্য তরঙ্গের। তাহলে যেহেতু আলোর সমবর্তন ঘটে, তার মানে সেটা অনুদৈর্ঘ্য না, অনুপ্রস্থ। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন কি বলছে? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কোনটি? অ্যান্সার হবে গিয়ে ঘ। আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে জানি না a sin θ = n λ, যেখানে a sin θ এটা মানে কিন্তু পথ পার্থক্য। ঠিক আছে, এই পথ পার্থক্যের মান হচ্ছে গিয়ে n λ গঠনমূলক ব্যতিচারের জন্য। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই।
6 নাম্বার কি বলছে, 2 মিলিমিটার ব্যবধানে অবস্থিত দুটি চিড়ের উপর 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলে 2 মিটার দূরের পর্দায় গঠিত ব্যতিচার সজ্জার কেন্দ্রীয় চরম থেকে দশম চরমের দূরত্ব কোনটা হবে? আচ্ছা, ব্যতিচার সজ্জার ক্ষেত্রে যে প্যাটার্ন তৈরি হয়, হ্যাঁ, বা যে ডোরাগুলো তৈরি হয়, সেখান থেকে আমাকে বলছে যে কেন্দ্রীয় চরম থেকে দশম চরমের দূরত্ব কত। আমরা কেন্দ্রীয় চরম থেকে এনতম চরমের দূরত্ব বের করি কীভাবে? এই ফর্মুলা দিয়ে, এক্স এন ইজ ইকুয়ালস টু এন ইন্টু ডি ল্যামডা বাই এ। হ্যাঁ, এনতম চরমের দূরত্ব আমাকে বলছে দশম চরমের দূরত্ব কত, তাহলে আমরা বের করবো x10। x10 ইজ ইকুয়ালস টু হবে 10 ইন্টু ডি ল্যামডা বাই এ, যেখানে ডি মানে হচ্ছে পর্দার দূরত্ব, ল্যামডা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান বা দূরত্ব। তাহলে বসান 10, ডি এর মান কত? 2 মিটার, ল্যামডা কত? 500 ন্যানোমিটার, তার মানে 500 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই চিরের ব্যবধান কত? 2 মিলিমিটার, 2 ইন্টু 10⁻³ ওকে। তাহলে দেখেন এটা কাটা যাবে, তাহলে এখানে কি হবে? 500 ইন্টু 10⁻⁻6 -4, 500 ইন্টু 10⁻⁻4 -4 না -5 হবে, ঠিক আছে, -5 ওকে। তাহলে দেখেন এটাকে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 10⁻³ মিটার, তার মানে কি এটা 5 মিলিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে 5 মিলিমিটার, গ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখেন 7 নাম্বার কি বলছে, ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হয়? অ্যান্সার হবে খ, সমতলীয়। ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন কাকে বলে? যেই অপবর্তনের ক্ষেত্রে উৎস থেকে চিরের দূরত্ব এবং চির থেকে পর্দার দূরত্ব অসীম হয়, ঠিক আছে। যদি উৎস থেকে চিরের দূরত্ব হয় অসীম, অসীম দূরত্বে গেলে আলোর যে তরঙ্গ মুখ আছে সেই তরঙ্গ মুখ কিন্তু আর গোলক থাকে না, সেটা সমতলীয় হয়ে যায়। এ কারণে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে তরঙ্গমুখ হয় সমতলীয়, মনে রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, একটি চিরের মাধ্যমে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন ঘটলে 50তম উজ্জ্বল বিন্দুর জন্য অপবর্তন কোনটি? আচ্ছা, ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন ঘটছে, 50তম উজ্জ্বল বিন্দুর জন্য অপবর্তন কোণ বের করতে বলছে। আচ্ছা, উজ্জ্বল বিন্দুর জন্য অপবর্তন কোণ বের করার শর্ত কি? a sin theta n is equals to 2n plus 1 lambda by 2, ঠিক আছে। n-তম উজ্জ্বল বিন্দুর জন্য এইটা হচ্ছে গিয়ে শর্ত। আমাকে 50তম উজ্জ্বল বিন্দুর কথা বলছে, তাহলে 50তম উজ্জ্বল বিন্দুর জন্য আমি কি লিখতে পারবো? a sin theta 50, 2 ইন্টু 50 প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এখান থেকে এই থিটার মানটা বের করতে হবে, ওকে। তাহলে প্রথমে দেখেন আমি এখানে লিখি সাইন থিটা 50, এ ওই পাশে চলে যাবে, তাহলে এখানে কত হবে দেখেন তো, 50 দুগুণে 100 আর 1 101, উপরে হবে 101 ল্যামডা, নিচে হবে 2a, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন 101, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? আমরা পাবো 50.5 ল্যামডা বাই এ, ওকে। তাহলে দেখেন এটা সাইন থিটার মান পাইছি, তাহলে থিটার মান কি হবে? থিটার মান হবে সাইন ইনভার্স 50.5 ল্যামডা বাই এ। তাহলে অ্যান্সার কোথায় আছে? 50.5, গ, ওকে। পরের প্রশ্ন 9 নম্বর কি বলছে, 1 মিলিমিটার প্রস্থের একটি চিড়ের মাধ্যমে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন ঘটলে 625 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সর্বোচ্চ কততম অবম বিন্দু পাওয়া যাবে? আচ্ছা, একটা চিরের মধ্য দিয়ে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন ঘটছে, আপনাকে জিজ্ঞেস করছে সর্বোচ্চ কততম অবম বিন্দু পাওয়া যাবে। অবমের জন্য শর্ত আমরা কি জানি দেখেন, a সাইন থিটা n প্রাইম ইকুয়ালস টু n ল্যামডা, হ্যাঁ, অপবর্তনের ক্ষেত্রে অবম বের করার। এখন খেয়াল করেন আমাকে বলছে সর্বোচ্চ কততম অবম, মানে n এর মানটা বের করতে হবে। n হচ্ছে তম, কততম, এই কততমই আমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে n এর মানটা কি হবে? n এর মানটা হবে গিয়ে a সাইন থিটা n প্রাইম ডিভাইডেড বাই
ল্যামডা, তাই তো? এখন বলছে সর্বোচ্চ, সর্বোচ্চ হবে কখন? যখন সাইন থিটার মান সর্বোচ্চ হবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি এন ম্যাক্স সর্বোচ্চ সংখ্যা ইজ ইকুয়ালস টু এ বাই ল্যামডা, ঠিক আছে? এবার দেখেন এ এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, মানে 1 × 10⁻³ ল্যামডা কত দেওয়া আছে? 625 ন্যানোমিটার, মানে এত × 10⁻৯। তাহলে এটা ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আসবে, দেখেন 1কে 625 দ্বারা ভাগ করলে কত হবে? 0.0016, ঠিক আছে? আর এখানে হবে 10⁶। তাহলে টোটালটা হবে কত দেখেন? 1600। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কীভাবে 0.0016 হইল? একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি 1কে 5 দিয়ে ভাগ করেন, হ্যাঁ 0.5 দিয়ে ভাগ করেন, তাহলে রেজাল্টটা কত হবে? 2। যদি 0.25 দিয়ে ভাগ করেন রেজাল্ট কত হবে? 4। যদি 0.125 দিয়ে ভাগ করেন কত হবে? 8। যদি 0.0625 দিয়ে ভাগ করেন কত হবে? 16। তাহলে দেখেন এই যে সংখ্যাগুলা, এগুলো কিন্তু একটা ম্যাজিক্যাল সংখ্যা। আপনি একটা সিকোয়েন্স দ্বারা জিনিসগুলো মনে রাখতে পারেন। তাহলে 625 সংখ্যাটা আপনাকে এই কারণেই দিছে যেন আপনি 1কে এটা দ্বারা ভাগ করলে একটা সুন্দর ভদ্র সংখ্যা পান, ঠিক আছে? তাহলে 625 দিয়ে যদি 1কে ভাগ করেন এরকম একটা সংখ্যা আসবে, ঠিক আছে? এখানে কয়টা ডিজিট আছে দেখেন? 1 2 3টা ডিজিট না? তাহলে দেখেন দশমিকের পরে 3 নাম্বার ডিজিটে গিয়ে সংখ্যাটা শুরু হবে, হ্যাঁ 0.00, 2টা শূন্য দিবেন, পর 3 নাম্বার থেকে 16 লিখবেন, ওকে? × 10⁶ টোটাল হবে 1600। অ্যান্সার হচ্ছে কি ঘ। পরের প্রশ্ন 10 কি বলছে? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ডোরা প্রস্থ এক্স ও ডোরা ব্যবধানের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? আচ্ছা, ডোরা প্রস্থকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, ডোরা ব্যবধানকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে সম্পর্ক কোনটা? সম্পর্কটা হবে গিয়ে ক, এক্স ইজ ইকুয়ালস টু ডেল এক্স বাই 2। কীভাবে দেখেন তো? আমরা ডোরা ব্যবধান বের করার ফর্মুলা কি জানি? আমরা এখানে লিখি, হ্যাঁ, ডোরা ব্যবধান ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডি ল্যামডা বাই এ। আর এক্স মানে ডোরা প্রস্থ বের করার ফর্মুলা কি জানি? ডি ল্যামডা বাই 2a, ঠিক আছে? তাহলে দেখেন তো ডি ল্যামডা বাই এ এতটুকু কি? ডেল এক্স, এটাকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ডেল এক্স বাই 2, ওকে? তাহলে আমাদের 10 নম্বর হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 11 নম্বর কি বলছে? একটি অপবর্তন গ্রেটিংয়ের প্রতি মিটারে 5 × 10⁵ দাগ আছে। এর উপর 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলে গঠিত দ্বিতীয় চরমদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এখানে একটা গ্রেটিংয়ের কথা বলছে। গ্রেটিংয়ের মধ্য দিয়ে আমি এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলবো, ফলে একটা অপবর্তন সজ্জা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে সেই সজ্জার ক্ষেত্রে গঠিত দ্বিতীয় চরম দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, চরম দ্বয়ের বলতে কি বোঝানো হইল দেখেন তো? মনে করেন এটা হচ্ছে একটা পর্দা, মনে করেন এখান থেকে আলো এসে এখানে অপবর্তন ঘটাইছে, এটা হচ্ছে কি কেন্দ্রীয় চরম। দ্বিতীয় চরম হচ্ছে মনে করেন এখানে, তাহলে আমি যদি এটা যোগ করি তাহলে এখানটা কোণ পাবো, এটা হইতেছে গিয়ে কেন্দ্রীয় চরমের সাথে দ্বিতীয় চরমের মধ্যবর্তী কোণ। দেখেন তো দ্বিতীয় চরম তো এই পাশেও হইতে পারে, পারে না? তাহলে আপনি এটাকেও যোগ করেন, তাহলে আপনি এখানেও তো একটা কোণ পাইবেন, তাই না? হ্যাঁ, তাহলে আপনাকে যেটা বলছে সেটা বলছে এই দ্বিতীয় চরম আর এই দ্বিতীয় চরমের মধ্যবর্তী কোণ কত, মানে থেটা প্লাস থেটা 2 থেটা। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই থেটাটা বের করব, পরে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে আমি মোট অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করেন, গ্রেটিংয়ের মধ্য দিয়ে যখন অপবর্তন ঘটে সেক্ষেত্রে চরমের জন্য শর্ত কি? ডি সাইন থেটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, চরমের জন্য, ওকে? দ্বিতীয় চরমের জন্য বের করতে বলছে। আর ডি মানে কি? গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক দেওয়া নাই, দাগ সংখ্যা দেওয়া আছে। আর ডিকে চেঞ্জ করে আমরা লিখতে পারি 1/n দাগ সংখ্যা, 1 দাগ সংখ্যা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। যেহেতু বলছে দ্বিতীয় চরম তাহলে 2 ল্যামডা। এখান থেকে আমরা কি বের করব? সাইন থেটা, মানে থেটার মান বের করব, হ্যাঁ? তাহলে কি হবে? n ইন্টু 2 ল্যামডা, n ইন্টু 2 ল্যামডা। তাহলে সব বসান, n এর মান কত দেওয়া আছে? 5 × 10⁵ প্রতি মিটারে। 2 ল্যামডার মান কত? 500 ন্যানোমিটার, মানে 500 × 10⁻৯ মিটার, ওকে? তাহলে হিসাব করেন, 5 দুগুণে 10, 10⁵, মানে এখানে হবে 10⁶। এখানে আছে কত? 5 × 10⁻⁷, তাই না? 2টা শূন্য ও খায় ফেলাইছে,
তাহলে টোটালি কত হবে দেখেন তো, 5 × 10⁻⁻1 মানে 0.5। তাহলে দেখেন সাইন থিটার মান পাইছেন 0.5, তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি। আর আমাকে বের করতে হবে পুরা কোণটা কত হবে, 2 × থিটা মানে 60 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে কি গ, দ্বিতীয় চরম দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্ন 12 কি বলছে দেখেন, গ্রেটিংয়ের মাধ্যমে অপবর্তন ঘটলে সর্বোচ্চ কততম মিনিমা পাওয়া সম্ভব, সর্বোচ্চ কততম অবম পাওয়া সম্ভব সেটা বের করতে বলছে। আচ্ছা, গ্রেটিংয়ের মধ্য দিয়ে যদি অপবর্তন ঘটে, মিনিমার জন্য শর্ত কি, ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2n+1 λ/2। ঠিক আছে, এখান থেকে আমাদের এন এর মান বের করতে হবে, সর্বোচ্চ কততম এন এর মান বের করতে হবে। ডি মানে কি 1/λ, এখানে আছে সাইন থিটা, এখানে আছে 2n+1 λ/2। এখন বলেন তো এই এন এর মান কখন ম্যাক্সিমাম হবে, যখন সাইন থিটা ম্যাক্সিমাম। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, তাহলে 1 বসায় দেন, 1/n ইজ ইকুয়ালস টু 2n+1 λ/2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করেন, এই 2 উপরে চলে যাবে, ল্যামডা নিচে আসবে, তাহলে 2n+1 এর মান হবে 2/n λ। তাহলে এখান থেকে n এর মানটা বের করতে হবে, তাহলে লেখেন 2n ইজ ইকুয়ালস টু কী আসবে, 2/n λ -1। তাহলে n এর মান কী হবে, n এর মান হবে 1/n λ -1/2, 2 দিয়ে ভাগ করে দিছি। ওকে, তাহলে আমাদের এই এতটুকু হবে কি অ্যান্সার, 1/n λ -1/2 কোথায় আছে, 1/n λ -1/2 ক নম্বরে আছে। ওকে, 13 নম্বর প্রশ্ন কি বলছে, আলোর সমবর্তন কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়, অ্যান্সার হবে তাড়িৎ-চৌম্বক তত্ত্ব বা তাড়িৎ-চৌম্বক তরঙ্গ তত্ত্ব। ওকে, আচ্ছা 14 নম্বর প্রশ্ন, একটি প্রতিসারক পৃষ্ঠে নির্দিষ্ট কোণে আলো ফেললে প্রতিফলিত অংশ সম্পূর্ণ সমবর্তিত হয়। এক্ষেত্রে প্রতিসরণ কোণ 33 ডিগ্রি হলে আপতন কোণ কত? ওকে, দেখেন যদি প্রতিফলিত আলোটুকু বা প্রতিফলিত অংশটুকু সম্পূর্ণ সমবর্তিত হয়ে যায়, তাহলে প্রতিসরণ কোণ যদি দেওয়া থাকে 33 ডিগ্রি, তাহলে আপনি কি করবেন, ওইটাকে 90 থেকে বিয়োগ করে দিবেন, তাহলে আপনি আপতন কোণটা পেয়ে যাবেন। কিভাবে পাবেন আমি একটু দেখাই। মনে করেন এটা হচ্ছে একটা প্রতিসারক পৃষ্ঠ, একটা বস্তু, এটার উপর একটা নির্দিষ্ট কোণে আপনি আলো ফেলছেন। আলো ফেললে কি হবে, এই আলোটার একটা অংশ প্রতিফলিত হবে আর একটা অংশ প্রতিসরিত হবে। এই প্রতিসরণ কোণের মান দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে ধরেন আপতন কোণ আই, এটাও হবে আপতন কোণ আই, প্রতিফলন কোণ আই, আপতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা হইতেছে কি আর। এখন খেয়াল করেন, যদি প্রতিফলিত আলোটুকু সম্পূর্ণ সমবর্তিত হয় তখন এই কোণটা হয় 90 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ প্রতিসরিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তখন দেখেন তো আমি লিখতে পারি না, আই প্লাস 90 প্লাস আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখেন এখান থেকে লেখা যায় আই প্লাস 90 প্লাস আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আই প্লাস আর এটা ইকুয়ালস টু কী আসবে, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আপনাকে আই বের করতে বলে, মানে আপতন কোণ বের করতে বলে, তাহলে কী পাবেন, 90 ডিগ্রি মাইনাস আর। তো 90 থেকে এই প্রতিসরণ কোণটা বিয়োগ করে দেবেন, তাহলে কত হবে, 90 থেকে 33 বিয়োগ করলে হবে 57, তাহলে অ্যান্সার হবে গিয়ে গ। ওকে, 15 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি ব্রুস্টারের সূত্র নির্দেশ করে? ব্রুস্টারের সূত্র কি, কোনো একটা প্রতিসারক মাধ্যমে আপতিত আলোকরশ্মির প্রতিফলিত অংশটা যদি সম্পূর্ণ সমবর্তিত হয়, সেই ক্ষেত্রে আপনার এই যে আপতন কোণ ওইটাকে বলা হয় সমবর্তন কোণ। আর ব্রুস্টারের সূত্রটা হচ্ছে কোনো একটা প্রতিসারক মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান। প্রতিসরণাঙ্ক হয় সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান, মানে ট্যান থিটা। সমবর্তন কোণ যদি হয় ট্যান থিটা, সেটা হবে প্রতিসরণাঙ্কের সমান। অ্যান্সার হবে গিয়ে খ, এটা হচ্ছে গিয়ে ব্রুস্টারের সূত্র। ওকে, তাহলে দেখেন আমাদের 15টা প্রশ্ন সলভ করা হয়ে গেল। তাহলে যারা পরীক্ষাটা দিয়েছেন তাদের জন্য অবশ্যই সলভ ক্লাসটি অনেক হেল্পফুল হয়েছে আশা করি। তা আপনারা আমাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক করবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে তারাও আপনার মতো উপকৃত হতে পারে।
তাহলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।